হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেসি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ নিয়ে এসেছি ফুড এসআই এর মোস্ট এক্সপেক্টেড কোশ্চিন। এই ধরনের কোশ্চিন কিন্তু আসবে, ঠিক আছে? আর 25টা কোশ্চিন নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 3। এর আগে ভিডিও পার্ট 2 পর্যন্ত বানিয়ে দিয়েছি আর প্লে লিস্ট বানানো আছে। অবশ্যই তোমরা ওয়াচ করে নাও, বেনিফিশিয়াল হবে। সামনে 16 তারিখ আর 17 তারিখে যে ফুড এসআই এর পরীক্ষা রয়েছে, তাতে তোমার খুব খুব কাজে লাগবে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই। আর যারা নতুন আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি করে নিবে, ঠিক আছে? এই ধরনের ভিডিও প্রত্যেকদিন আমি আপলোড করব পরীক্ষা আসা পর্যন্ত। তোমরা অনেকটা জিকে তোমাদের এখান থেকে কভার হয়ে যাবে। আর প্রত্যেকটা জিকের প্রতি আমি ডিটেলসে কিছু না কিছু বলার চেষ্টা করছি, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখে নেব। প্রথম কোশ্চেনটা বলেছে, তীর্থাঙ্কর শব্দটি নিচের কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম না হিন্দু ধর্ম? সঠিক অ্যান্সারটি কি হবে বলো? তো সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার 3, জৈন ধর্ম, ঠিক আছে? জৈন ধর্ম। আচ্ছা, আমি জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তোমাদেরকে একটু ডিটেলসে বলতে চাই। এরকম করে পার্থক্য যেরকম করে তোমরা খাতার মধ্যে লিখে নিবে। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলতে চাই চলেছি। যে এখানটা লিখবে জৈন ধর্ম। কি লিখবে? জৈন ধর্ম, ঠিক আছে? এখানে লিখবে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। আচ্ছা, জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্করের নাম কি? তো প্রথম তীর্থাঙ্করের নাম হচ্ছে ঋষভ দেব। ঋষভ দেব, ঠিক আছে? আর 23তম তীর্থাঙ্করের নাম হচ্ছে কিন্তু 23 তীর্থাঙ্করের নাম হচ্ছে কি? পার্শ্বনাথ। কি হবে? পার্শ্বনাথ, ঠিক আছে? আর 24তম তীর্থাঙ্কর যদি বলা হয়, 24তম তীর্থাঙ্কর আছে মহাবীর। কি নাম? মহাবীর। মহাবীর, ঠিক আছে? তো প্রথম এর বাহন কি ছিল? ষাঁড়। ষাঁড় ছিল, ঠিক আছে? এর বাহন কি ছিল? তো সাপ। কি ছিল? সাপ। এর বাহন কি ছিল? সিংহ। এরকম করে তোমরা নোট ডাউন করে নিতে পারো। অনেকগুলো জিকে ডিসকাস করে দেবো। তো মহাবীর সম্বন্ধে যদি বলি, মহাবীরের বাবার নাম কি ছিল? তো পিতার নাম সিদ্ধার্থ। কি নাম ছিল? সিদ্ধার্থ, ঠিক আছে? আচ্ছা, মাতার নাম ত্রিশলা। মাতা কি ছিল? মাতা ত্রিশলা। ত্রিশলা, ঠিক আছে? আচ্ছা, ছোটবেলার নাম ছিল, বাল্যকালের নাম ছিল কি? বাল্যকালের নাম ছিল বর্ধমান। বর্ধমান, ঠিক আছে? আচ্ছা, জন্মগ্রহণ করেছিল কত সালে? তো মনে রাখবে 540 খ্রিস্টপূর্বাব্দে। কি বললাম? খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ? আচ্ছা, যদি বলা হয় তিনি জ্ঞান প্রাপ্তি করেছিলেন কোথায়? কোন গাছের নিচে? তো বলবো শাল গাছের নিচে। কোন গাছের নিচে? শাল গাছের নিচে, হ্যাঁ? জ্ঞান প্রাপ্তি। আচ্ছা, আর জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কুণ্ডল গ্রাম। কুণ্ডল গ্রাম, ঠিক আছে? কুণ্ডল গ্রাম মনে রাখবে একটু। আচ্ছা, আর মৃত্যু কোথায় হয়েছিল? মৃত্যু কোথায় হয়েছিল? তো মৃত্যু হয়েছিল পাবাপুরীতে। কোথায় হয়েছিল? পাবাপুরী। পাবাপুরী, ক্লিয়ার? পাবাপুরী কত সালে হয়েছিল? তো বলবো 472। 472 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ? মনে থাকবে। আর যদি বলা হয় এদের ভাষা কি ছিল? ভাষা ছিল প্রাকৃত। প্রাকৃত, ঠিক আছে? এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিগুলো লিখে দিলাম। বৌদ্ধ ধর্ম যদি বলা হয়, সংস্থাপকের নাম হচ্ছে
সংস্থাপক গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, পিতার নাম শুদ্ধোধন। কি বললাম? শুদ্ধোধন। মনে রাখবে একটু। মাতার মায়া দেবী। মায়া দেবী, ক্লিয়ার? আচ্ছা, জন্ম কত সালে হয়েছিল? আচ্ছা বলো, জন্ম কত সালে হয়েছিল? জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, জন্ম কত সালে হয়েছিল? 563 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, তার ছোটবেলার বাল্যকালের নাম কি ছিল? বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি বলা হয় তিনি জ্ঞান প্রাপ্তি করেছিলেন কোন গাছের নিচে? জ্ঞান প্রাপ্তি করেছিলেন, বলবো পিপল গাছের নিচে। পিপল গাছের নিচে, ঠিক আছে, ঋজুপালিকা নদীর তীরে। আচ্ছা, তার প্রথম উপদেশ দিয়েছিল কোথায়? উপদেশ দিয়েছিল কোথায়? তো উপদেশ দিয়েছিল সারনাথ। কোথায় দিয়েছিল? সারনাথ, ইউপিতে আছে। কোথায় আছে? ইউপি, উত্তরপ্রদেশ। আচ্ছা, প্রথম উপদেশ তো হয়ে গেল। তার মৃত্যু যদি বলা হয়, মৃত্যু কত সালে হয়েছিল? তো 483 খ্রিস্টপূর্বাব্দে, হ্যাঁ, খ্রিস্টপূর্বাব্দে। এগুলো নোট ডাউন করলাম, এর মধ্যে থেকে কোশ্চেন আসার চান্সটা বেশি। আচ্ছা, ভাষা কি ছিল? ভাষা ছিল পালি। পালি। অষ্টাঙ্গিক মার্গ এই ধর্মের সাথে জড়িত আছে, ঠিক আছে। এগুলো কিছু কিছু কি পয়েন্টগুলো তোমাদের লিখে দিলাম। এবার নেক্সট কোশ্চেন আমরা পড়ব। নেক্সট কোশ্চেন বলেছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে এটা, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। সম্প্রতি খবরে দেখা গেল চ্যাট জিপিটি এর পূর্ণরূপ কি? জিপিটি এর পূর্ণরূপ কি? তো গ্লুটামিক কি পাইরুভিক ট্রান্সমিনেজ, না জিইউআইডি পার্টিশন টেবিল, না গ্রুপড কি পেগ বোর্ড টেস্ট, না জেনারেটিভ প্রি ট্রেনেড ট্রান্সফর্মার? সঠিক অ্যান্সারটি দাও। খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, মনে রাখবে। এটা হয়ে যাবে চ্যাট জিপিটি, হয়ে যাবে জেনারেটিভ প্রি ট্রেনেড ট্রান্সফর্মার। এটা কিন্তু চ্যাট জিপিটি মানে যে আগামী কিছু বছরের মধ্যেই কিন্তু এটার ইউজ প্রত্যেকেই জানবে। এখন তোমরা জানছো না, ঠিক আছে, কিন্তু জানতে হবে। তো নেক্সট কোশ্চেন আমরা জানবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের কোন জি20 এর বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? 17তম, 18তম, না 19তম, না 16তম? ঠিক আছে, যে বর্তমান জি20 হলো কততম? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 18তম, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন আমরা জানবো কারেন্ট অ্যাফেয়ার্সেরই। কি বলেছে দেখে নেব। কেন্দ্রীয় সরকার জাতীয় রাজধানীর ঐতিহাসিক রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লোনের নাম পরিবর্তন করে কি নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে? রাষ্ট্রপথ, বিভাগ পথ, না লক্ষ্যপথ, না কর্তব্যপথ? এটা সবাই জানো, প্রত্যেকেই জানো। সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কর্তব্যপথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। চন্দ্রয়ান-3 এর অবতরণের স্থান কি নামে পরিচিত হবে? হিমশক্তি, কি ভীষণ শক্তি, না শিব শক্তি, না হিমগিরি? সঠিক অ্যান্সারটি বলো। এটা পারবে, সবাই পারবে, বলো সঠিক অ্যান্সারটি। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সারটি শিব শক্তি, ঠিক আছে। চন্দ্রয়ান-2 যদি কত সালে ছাড়া হয়েছিল? 2008 সালে। চন্দ্রয়ান-3 কত সালে ছাড়া হয়েছে? তো বলবো 2023 সালে। কত সালে? 2023 সালে।
14 আগস্ট। কত আগস্ট? 14 আগস্ট। 14 আগস্ট লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। আর যদি বলা হয় ল্যান্ডারের নাম কি ছিল? বিক্রম। বিক্রম ল্যান্ডারের নাম ছিল। বলে কি দক্ষিণ মেরুতে প্রথম দেশ ভারত গেছিল, আমরা জানি। হুম। তারপরে কি চন্দ্রযান 3 থেকে যদি আসার চান্সটা বেশি, কোশ্চেন আসার চান্সটা বেশি। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। ক্রিকেট থেকে বিশ্বকাপ যে ক্রিকেট হলো এখান থেকে আসার চান্সটাও বেশি আছে। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন ব্যাটসম্যান আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে 2023-এ এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন? বিরাট কোহলি, রবীন্দ্র কি রচিন রবীন্দ্র, বলছে এইডেন মার্কাম, না গ্লেন ম্যাক্সওয়েল। সঠিক অ্যান্সারটি কি হবে বলো? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গ্লেন ম্যাক্সওয়েল। 200 রান করেছিল, 201 রান করেছিল, ঠিক আছে। সব থেকে বেশি একটা ইনিংসে, আর সব থেকে বেশি রান করেছে বিরাট কোহলি। বিরাট কোহলি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, মনে রাখবে। আর বেশি উইকেট সব থেকে পেয়েছে মোহাম্মদ শামি। কে পেয়েছে? মোহাম্মদ শামি। ক্লিয়ার? আর কোন দেশ বিজয়ী হয়েছে? অস্ট্রেলিয়া। কাকে হারিয়েছে? তো বলবো ইন্ডিয়াকে হারিয়েছে, ঠিক আছে। কাকে হারিয়েছে? ইন্ডিয়াকে। কোথায় হয়েছে? অনুষ্ঠিত হয়েছিল ভারত। কোথায় হয়েছিল? ভারতে হয়েছিল, হ্যাঁ। ফাইনাল কোন মাঠের মধ্যে খেলা হয়েছিল? তো ফাইনাল হয়েছিল মোটেরা স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল, ঠিক আছে, ফাইনাল খেলা। এগুলো কি পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন, কোন রক্তনালী ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত বহন করে? কার্ডিও শিরা, ফুসফুসীয় শিরা, পলমনারি ধমনী और কার্ডিও ধমনী। কি বলেছে? রক্তনালী ফুসফুস থেকে হৃৎপিণ্ড। মনে রাখবে, ফুসফুস থেকে যখনই হৃৎপিণ্ডতে যাবে তাকে কি বলবো? বলো। তো বলবো পালমোনারি ধমনী। কি বলবো? পালমোনারি ধমনী বলবো, হ্যাঁ। তো একটু আমি এটা ছকের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে, এখানটায় হার্ট, ঠিক আছে। তারপরে এখানটায় হার্ট, না এখানটায়, এটা হলো, এটা হলো বডি, তারপরে হার্ট, তারপরে লাংস। লাংস মানে কি? শিরা। লাংস মানে কি? ফুসফুস। তারপরে এখানে হলো হার্ট। দেখো তোমরা জিনিসটা ছকটা বুঝে নিলে সহজ হয়ে যাবে। বডি থেকে যখনই আমাদের CO2 যুক্ত রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখনই বডি থেকে মানে দেহ থেকে যখনই আমাদের বডিতে CO2 যুক্ত রক্ত যায় তাকে বলা হয় শিরা। কি বলা হয়? শিরা। CO2 যুক্ত রক্ত। এবারে হার্ট থেকে ফুসফুসে যখনই CO2 যুক্ত রক্ত নিয়ে যায়, হার্ট থেকে মানে হৃদয় থেকে ফুসফুসে নিয়ে যায়, তাকে বলা হয় পলমোনারি পলমো পলমোনারি পলমোনারি শিরা। পলমোনারি শিরা, ঠিক আছে। এবার লাংস থেকে হৃদয়ে, এই প্রশ্নটাই করেছে, লাংস থেকে হৃদয়ে O2 যুক্ত রক্ত একে বলা হয় পলমোনারি পলমোনারি কি? ধমনী। ধমনী, পলমোনারি ধমনী। বলবে লাংস থেকে হৃদয়ে যে রক্তটা নিয়ে যায় পালমোনারি ধমনী। আর এই প্রশ্নটাই এসেছে। আর বলবো যখনই হার্ট থেকে আবার হৃদয়ে নিয়ে যায় তো একে বলা হয় ধমনী। তো এবার তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। শিরা কাকে বলা হয়? বডি থেকে হৃদয়ে যে রক্ত নিয়ে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তাকে বলা হয় শিরা। হার্ট থেকে লাংসে CO2 যুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত বলবো নাকি, অশুদ্ধ রক্ত
পালমোনারি শিরা বলা হয়। লাংস থেকে পিওর রক্ত যখন হার্টে পৌঁছায় তাকে পালমোনারি ধমনী, আর ধমনী কাকে বলা হয়? হার্ট থেকে O2 যুক্ত রক্ত যখন বডিতে পৌঁছায় তাকে ধমনী বলা হয়। এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? এবার নেক্সট কোশ্চেন আমরা করব। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে। এবার নেক্সট কোশ্চেন আমরা করব, কি বলেছে দেখে নেব। তামা এবং দস্তার সংকর ধাতুর নিম্নলিখিত কোন ধাতু হিসেবে পরিচিত? ব্রোঞ্জ বা কাঁসা, অ্যালুমিনিয়াম, পিতল না তামা? বলো সঠিক অ্যান্সারটি কি হবে? তো মনে রাখবে পিতাজি, মনে রাখবে কি মনে রাখবে? পিতাজি। তো পি ফর পিতল, তারপর তামা, আর জি ফর জিঙ্ক। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার 3। ক্লিয়ার? এরপরে আমরা জানবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। বলছে প্রাপ্ত বয়স্ক মানুষের শ্রাব্য সীমা কত? তো 20 হার্জের থেকে কম, 20 থেকে 20 হার্জ, 21,000 থেকে 50,000 হার্জ, না 100 থেকে 120 কিলো হার্জ? সঠিক অ্যান্সারটি দাও। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার 2, 20 থেকে 20 হার্জ। এটা হলো কি আমরা শুনতে পাই কানের মধ্যে, ঠিক আছে? আর যদি বলা হয় হাড় দিয়ে শব্দে মাপা হয়, আর ডেসিবেল দিয়ে কিন্তু শব্দের তীব্রতা মাপা হয়। হ্যাঁ, মনে রাখবেন। এবার বলবে কি, তোমার প্রশ্ন করবে সব থেকে বেশি, এর আগের ভিডিওতে বলেছিলাম, বলো তো দেখি সব থেকে বেশি ধ্বনি কোন ধাতুর মধ্যে দিয়ে যায়? তো বলবো অ্যালুমিনিয়াম। হ্যাঁ, আর নির্বাত বলতে শূন্যতে কোনো শব্দের গতিবেগ 0 হয়, ঠিক আছে? নির্বাত মানে শূন্য, ঠিক আছে? তারপরে শব্দ সম্বন্ধে আমরা জানবো। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, মনে রাখবে। হুম। এবার বলবে ইকো যে আছে না, আমাদের ইকো, ইকো করে কত মিটার, এই বলবো তো 17 মিটার দূরে থেকেই কিন্তু ইকো করে, ঠিক আছে? এবার বলবে 0 বলবে 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি তাপ বাড়ালাম তো 0.61 ডেসিবেল সাউন্ড কি হবে? ইনক্রিজ হয়ে যাবে, বাড়বে। তাপ বাড়লে শব্দের গতিবেগ বাড়ে, কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখবো। নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সরোজিনী নাইডু না জওহরলাল নেহরু? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হিন্দু স্বরাজ লিখেছিল। তারপরে আরো অনেকগুলো বই লিখেছিল, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তারপরে পণ্ডিত জওহরলাল পণ্ডিত জওহরলাল নেহরু বই লিখেছিলেন কি? পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছিলেন বই ডিসকভারি অফ ইন্ডিয়া। কি বললাম? ডিসকভারি অফ ইন্ডিয়া, মনে রাখবে। হ্যাঁ, এগুলো। তারপরে নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। নিম্নলিখিতদের মধ্যে কে হিন্দ স্বরাজ বই লিখেছেন? সেম কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে, দেশ হলো ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, মানে এখানে দেশ হবে। হ্যাঁ, নিচের মধ্যে কোনটি ভারতের সব থেকে বড় স্টেডিয়াম? তো বলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, রুং রাডো মে ডে স্টেডিয়াম, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, না ইডেন গার্ডেন? সব থেকে বড় স্টেডিয়াম হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কোথায় আছে? গুজরাটে রয়েছে। হ্যাঁ, গুজরাটে রয়েছে। আচ্ছা, ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় আছে? তো বলবো কলকাতাতে আছে। কলকাতাতে আছে। মেলবোর্ন স্টেডিয়াম কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে, ঠিক আছে? ইডেন গার্ডেন আগে ক্রিকেট স্টেডিয়াম কিন্তু ছিল বড়। এর নাম কলকাতার মধ্যে যুব ভারতী স্টেডিয়াম সব থেকে ফুটবল স্টেডিয়াম, ঠিক আছে? বড় ছিল যুব ভারতী স্টেডিয়াম। নেক্সট কোশ্চেন, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? পুরস্কার এবং সম্মান থেকে কিন্তু কোশ্চেন আসবে, আমরা জানি। তো বিসি রায় বলো কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো পরিবেশ, সাংবাদিকতা, না সঙ্গীত, না চিকিৎসা শাস্ত্র? ডক্টর বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে?
চিকিৎসা ক্ষেত্রে, হ্যাঁ, চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, যদি বলা হয় আমাদের চিকিৎসা দিবস পালন করা হয় কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের দিবস হিসাবে 1 জুলাই, কি বললাম? 1 জুলাইয়ে চিকিৎসা দিবস পালন করা হয়। আর 1 জুলাই আর কি আছে বলতো? স্টেট ব্যাংক, এসবিআই, মানে স্টেট ব্যাংকের স্থাপনা দিবসও রয়েছে কিন্তু, 1 জুলাই। আচ্ছা, পত্রকারিকাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়, মনে রাখবে। আর সঙ্গীতে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড। কি অ্যাওয়ার্ড? গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো বলবো সঙ্গীতে দেওয়া হয়, হ্যাঁ। গোল্ডেন গ্লোব পুরস্কারও দেওয়া হয় কিন্তু, মনে রাখবেন। প্রথম পেয়েছিল এ আর রহমান। আচ্ছা, কি বলেছে? নেক্সট কোশ্চেন দেখে নেব। 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? তো বলবো 14টি, তারপরে 16টি, 20টি না 19টি? সঠিক অ্যান্সারটি দাও। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 14টি। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 14টি, হ্যাঁ। 1969 সালে 14টি ব্যাংকের স্থাপনা হয়েছিল। টোটাল ভারতে 19টি রাষ্ট্রীয়কৃত ব্যাংক রয়েছে। হুম, একটু গুগলও করে নেবে, দেখে নেবে সঠিক অ্যান্সারটি। ঠিক আছে? এরপর নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সটা বেশি। এর আগেও এসেছিল, তার জন্য নিয়েছি কোশ্চেনটা। বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যান হলিডে সাল ছিল 66 থেকে 69, 74 থেকে 79, 61 থেকে 66 না 69 থেকে 74? প্ল্যান হলিডে ছিল 66 থেকে 69। পঞ্চবার্ষিকী পরিকল্পনা পণ্ডিত জওহরলাল নেহরুর সময় শুরু হয়েছিল। প্রথম হয়েছিল 1951 সাল থেকে, 1951 থেকে 1961, ঠিক আছে? এবার 61 থেকে 66, এবার 66 থেকে 69 পর্যন্ত। এটা 3 বছরের জন্য ছিল। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু হয়। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চেন আমরা করব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলেছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 6টি, 7টি, 8টি না 9টি? বলো সঠিক অ্যান্সারটি কি? কর্কট ক্রান্তি রেখা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। তো এর জন্য আমরা মনে রাখার ট্রিক হিন্দিতে আছে কিন্তু, মিত্র पर गमछा गमछा ঝাড়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখতে পারলেই কিন্তু হয়ে যাবে। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মি ফর মিজোরাম, কি বললাম? মি ফর মিজোরাম। ক্লিয়ার? ত্রি ফর তো ত্রিপুরা, ত্রিপুরা। প ফর পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। র ফর রাজস্থান, রাজস্থান, ঠিক আছে? গ ফর গুজরাট, গুজরাট, ঠিক আছে? ম ফর মধ্যপ্রদেশ মানে এমপি। ছ ফর ছত্তিশগড়, ছত্রিশ, ছত্তিশগড়, ঠিক আছে? ঝ ফর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। দেখো কতগুলো রাজ্য হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মনে করবে পশ্চিমবাংলার কতগুলো জেলার উপর দিয়ে গেছে? তো বলবো 5টা। নদিয়া, ঠিক আছে? আহ, পূর্ব বর্ধমান, ঠিক আছে? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। মনে থাকে যাতে। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, হ্যাঁ? কর্কট ক্রান্তি রেখা কিন্তু ভারতকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। এরপরে আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন পর্বতমালা এশিয়া আর ইউরোপ থেকে পৃথক করেছে? আন্দিজ, হিমালয়, উরাল না পাইরেনিস? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এশিয়া আর ইউরোপকে ভাগ করেছে উরাল পর্বত। তো আমরা ডিটেলসে কিছু জানবো, কিছু লাইন আছে সেটা জেনে নেব। উরাল পর্বত, মনে রাখবে আমাদের এশিয়া আর এখানটায় কিন্তু উরাল পর্বত রয়েছে, ঠিক আছে?
যেটা এশিয়ার ইউরোপকে ভাগ করেছে। যদি বলা হয় আমাদের এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে কে? সুয়েজ খাল। ক্লিয়ার? এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে সুয়েজ খাল। আর যদি বলা হয় আম ইউরোপ, ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করেছে জিব্রাল্টার কল্যাণী বা ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর। ঠিক আছে? এবার যদি বলা হয় আম উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকাকে ভাগ করেছে পানামা সিটি। কে করেছে? পানামা সিটি। ক্লিয়ার? আর যদি বলা হয় ইউএসএ আর কানাডাকে ভাগ করেছে ৪৯তম সমান্তরাল রেখা। কি বললাম? ৪৯তম সমান্তরাল রেখা। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ভাগ করেছে, এখানটায় আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে ভাগ করেছে ৩৮তম সমান্তরাল রেখা। মনে পড়বে? আর ভারত পাকিস্তানকে ভাগ করেছে রেড ক্লিফ, আর ভারত চায়নাকে ভাগ করেছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে? ভারত আফগানিস্তান বা পাকিস্তান আফগানিস্তানকে ভাগ করেছে ডুরান্ড লাইন, আর ভারত শ্রীলঙ্কাকে ভাগ করেছে পোক প্রণালী। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি কি বললাম? উরাল পর্বত এশিয়া আর আফ্রিকা, এশিয়া আর ইউরোপকে ভাগ করেছে। এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে সুয়েজ খাল, যাকে বলা হয় সুয়েজ খাল। আর ভূমধ্য মহাসাগর বা জিব্রাল্টার প্রণালী ইউরোপ আর এশিয়াকে ভাগ করে, ইউরোপ আর আফ্রিকাকে ভাগ করেছে। পানামা সিটি কাকে ভাগ করেছে? পানামা ভাগ করেছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে ভাগ করেছে। ঠিক আছে? আর ৪৯তম সমান্তরাল রেখা ভাগ করেছে ৪৯তম ইউএসএ আর কানাডাকে ভাগ করেছে, ইউএসএ আর কানাডাকে ভাগ করেছে। ক্লিয়ার? আর যদি বলা হয় মনে রাখবে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে হিডেনবার্গ রয়েছে, হিডেনবার্গ। আর রাশিয়া ফিনল্যান্ডের মধ্যে রয়েছে মেনরহিম। ঠিক আছে? আর ফ্রান্স আর ইসের মধ্যে মেগিনাট। ফ্রান্স আর পোল্যান্ডের মধ্যে যেটা রয়েছে, জার্মানির মধ্যে রয়েছে হিডেনবার্গ। হিডেনবার্গ জার্মানি পোল্যান্ড। মেগিনাট, মেগিনাট, মেগিনাট ফ্রান্স আর জার্মানির মধ্যে। ঠিক আছে? আর যদি বলা হয় মেনরহিম রাইন কার কার মধ্যে রয়েছে? তো মেনরহিম রাইন রাশিয়া আর ফিনল্যান্ডের মধ্যে রয়েছে। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চিন আমরা বুঝবো। নেক্সট কোশ্চিন দেখে নেব, নেক্সট কোশ্চিন কি বলেছে। হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, হর্ষবর্ধন না স্কন্দগুপ্ত? হিউয়েন সাং সঠিক অ্যান্সারটি হয়ে যাবে হর্ষবর্ধনের সময় এসেছিল। ঠিক আছে? হর্ষবর্ধন। সমুদ্রগুপ্তের দরবারে একজন কবি থাকতেন, তার নাম কি? তো হরি সেন। কি বলবো? হরি সেন, হরি সেন। এলাহাবাদ প্রশস্তি বইটা লিখেছিলেন, প্রয়াগ প্রশস্তি। ঠিক আছে? আচ্ছা, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর দরবারে নবরত্ন থাকতেন, ৯ জন ব্যক্তি থাকতেন। কালিদাস, কালিদাস থাকতেন। ঠিক আছে? ঘাট কারপার থাকতেন, ঘাট কারপার। ঠিক আছে? শঙ্কু, শাঙ্কু বলে একজন থাকতেন। ঠিক আছে? এরা সবাই থাকতো হর্ষবর্ধনের দরবারেতে হিউয়েন সাং। স্কন্দগুপ্ত বারবার হুনদের আক্রমণ থেকে কিন্তু রক্ষা করেছিল। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট কোশ্চিন করব। নেক্সট কোশ্চিন বলেছে কি দেখে নেব। দুইটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ গ্যাপ দেওয়া যায়? ৪ মাস, ৩ মাস, ৬ মাস ও ৬ সপ্তাহ। সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 ৬ মাস। দুটি সেশনের মধ্যে কত মাসের গ্যাপ থাকবে? ৬ মাসের মধ্যে গ্যাপ থাকবে। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চেন বলছে কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল? তো ক্রিপস মিশন ১৯৪২, ওয়াফের পরিকল্পনা ১৯৪৫, ক্যাবিনেট মিশন পরিকল্পনা ১৯৪৬ না মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ১৯৪৭? সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ১৯৪৬। আচ্ছা, ক্যাবিনেট মিশন আমাদের ভারতের সংবিধান বানানোর জন্য এসেছিল। স্যার স্টাফোর্ড ক্রিপস, ৩ জন ব্যক্তি এসেছিল। এভি আলেকজান্ডার, এভি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স। এই ৩ জন ব্যক্তি কিন্তু আমাদের সংবিধান বানানোর জন্য এসেছিল। তো প্রথম বৈঠক কত সালে হয়েছিল? সংবিধান সভার প্রথম বৈঠক ৯ ডিসেম্বর। কত তারিখ? ৯ ডিসেম্বর প্রথম বৈঠক হয়েছিল। ডক্টর সচিনানন্দ সিনহাকে অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী অধ্যক্ষ বানিয়েছিল।
সচিদানন্দ সিনহাকে কি বানিয়েছিল অস্থায়ী চেয়ারম্যান। তারপরে আরেকদিন পর 11 ডিসেম্বর সেকেন্ড মিটিং হয়েছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী অধ্যক্ষ, ঠিক আছে। আর এস.সি. মুখার্জিকে উপাধ্যক্ষ বানিয়েছিল, এস.সি. মুখার্জিকে উপাধ্যক্ষ। আর বি.এন. রাওকে বানিয়েছিল উম, সংবিধানের অ্যাডভাইজার। আচ্ছা, এবার তারপরে 13 ডিসেম্বর 13 ডিসেম্বর থার্ড মিটিং হয়েছিল। তো থার্ড মিটিং এ কি হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরু প্রাইম বেল বিল নিয়ে এসেছিল, ঠিক আছে। প্রাইম বেল বিল নিয়ে এসেছিল, মনে রাখবে, প্রস্তাবনা বিল। আচ্ছা, প্রথম বৈঠক কত সালে হয়েছিল, 9 ডিসেম্বর। সেকেন্ড বৈঠক 11 ডিসেম্বর। আর 13 ডিসেম্বর থার্ড মিটিং হয়েছিল। হ্যাঁ, তো সংবিধান কবে লাগু হয়েছিল বা গৃহীত কবে হয়েছিল, 1949 সালের 26 নভেম্বর। কত সালে, 26। হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর কবে লাগু হয়েছিল, 1950 সালে 26 জানুয়ারি। সংবিধান বানাতে কতদিন সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ। কত টাকা খরচ হয়েছিল, 64 লাখ টাকা খরচ হয়েছিল, ঠিক আছে। 64 লাখ টাকা খরচ হয়েছিল। এরপরে আমরা বুঝবো নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন কি বলেছে দেখে নেব। নেক্সট কোশ্চিন বলেছে, কোন তপশিলে রাষ্ট্রপতি এবং রাজ্যসভার রাজ্যপালদের ভাতা ভাতা এবং সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান রয়েছে? দ্বিতীয় তপশিল, তৃতীয় তপশিল, চতুর্থ তপশিল না প্রথম তপশিল? সঠিক অ্যান্সারটি কি হবে, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দ্বিতীয় তপশিল। মানে বেতন ভাতার কথা বলা হয়েছে, ঠিক আছে। ভাতা বেতনের কথা বলা হয়েছে দ্বিতীয় তপশিল। প্রথম তপশিলে কি বলা আছে, বলবে কি আমাদের স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, ওর এরিয়া কি হবে, ঠিক আছে। এরিয়া কি হবে, তার ক্যাপিটাল কি হবে, এইসব বিষয়ে বলা আছে, ঠিক আছে। দ্বিতীয়তে কি হয়েছে, ভাতা, স্যালারি। দ্বিতীয়তে কি বলা আছে, স্যালারি, ভাতা দেওয়ার কথা বলা আছে। তৃতীয়তে কি বলা আছে, ওথ। ওথ মানে কি, শপথ পাঠ। ওথ, ওথ মানে কি, শপথ বাক্য, শপথ পাঠ, ঠিক আছে। আচ্ছা, চতুর্থতে কি বলেছে, রাজ্যসভায় সিটের বন্টন, ঠিক আছে। রাজ্যসভায় সিটের বন্টন। 5 নম্বর শিডিউলে কি বলা হয়েছে, 5 নম্বর শিডিউলে বলা হয়েছে কি এসসি আর এসটিদেরকে বিভিন্ন প্রাবধান দিতে হবে। 6 নম্বরে মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, এদেরকে কেন্দ্র সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাবধান দিবে। 7 নম্বরে কি বলা হয়েছে, 7 নম্বরে বলা হয়েছে সমবর্তী সূচি বা কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, সমবর্তী সূচি। 8 নম্বরে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। 8 নম্বরে কিসের কথা বলা হয়েছে, ভাষা। 22টি বর্তমানে ভাষা আছে, হ্যাঁ। তো 9 নম্বরে কি বলা হয়েছে, ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রিফর্ম, ঠিক আছে। ল্যান্ড রিফর্মের কথা বলা হয়েছে, মানে ভূমি সুধার আইন। প্রথম সংবিধান সংশোধন কিন্তু ল্যান্ড রিফর্ম সম্বন্ধে হয়েছিল। কত সালে হয়েছিল, 1951 সালে হয়েছিল। কত সালে হয়েছিল, 1951 সালে ফার্স্ট সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ঠিক আছে, মাথায় থাকবে। 10 নম্বরে কি বলেছে, 10 নম্বরে দল ত্যাগ বিরোধী আইন, দল ত্যাগ, দল ত্যাগ বিরোধী আইন, হ্যাঁ, দল ত্যাগ বিরোধী আইন। 11 নম্বরে কি বলা হয়েছিল, 11 নম্বরে শিডিউলে বলা হয়েছে যে পঞ্চায়েত রাজ, কি বলা হয়েছে, পঞ্চায়েত, পঞ্চায়েত রাজ, পঞ্চায়েত রাজ। এটা কততম সংবিধান সংশোধনে এটা করা হয়েছিল, তো বলবো 73তম সংবিধান সংশোধন। 73তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল, 1993 সালে হয়েছিল, ঠিক আছে। লাস্ট 12 নম্বর শিডিউলে বলা হয়েছে কি পৌরসভা, কি বললাম, পৌরসভা, পৌরসভা, ঠিক আছে, পৌরসভা। 74তম সংবিধান সংশোধন 1993 লাগু হয়েছিল। ক্লিয়ার? তো বলো প্রথমটাতে কি বলা হয়েছিল, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি এরিয়া ক্যাপিটাল কি হবে, 2 নম্বরে স্যালারি, 3 নম্বরে শপথ পাঠ, 4 নম্বরে রাজ্যসভায় সিটের বন্টন, 5 নম্বরে সিভিল কাস্ট এবং সিভিল ট্রাইবের কথা বলা হয়েছে, 6 নম্বরে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম
পিছিয়ে পড়া বর্গদের কথা বলা হয়েছে। 7 নম্বরে কি বলা হয়েছে? কনকারেন্ট লিস্ট সমবর্তী সূচি। ৮ নম্বরে কি বলা হয়েছে? ভাষা কটা আছে? ২২ টা। ৯ নম্বরে কি বলা আছে? কি ল্যান্ড রিফর্ম, ঠিক আছে? ১৯৫১ সালে ১ম অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ১০ নম্বর শিডিউলে কি বলা আছে? দলত্যাগ বিরোধী আইন। ১১ নম্বরে কি বলা আছে? পঞ্চায়েত রাজ। ৭৩তম সংবিধান সংশোধন ১৯৯৩ সালে হয়েছিল। ঠিক আছে? ১২ নম্বরের শিডিউলে কি বলা আছে? পৌরসভা। ৭৩তম সংবিধান সংশোধন, ৭৪তম সংবিধান সংশোধন ১৯৯৩। ঠিক আছে? এগুলো নোট ডাউন করে নাও। তোমার এই জায়গা থেকেই আসবে কোশ্চেন আসলে যদি। শিডিউল থেকে যদি কোশ্চেন আসে, ঠিক আছে? এরপরে নেক্সট কোশ্চেন আমরা করব। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড উইলিয়াম বেন্টিং, চক্রবর্তী রাজাগোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। এখান থেকে কোশ্চেন আসার চান্সটা বেশি। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে? এখান থেকে ৭-৮ রকমের কোশ্চেন আসে, সবাই কিন্তু কনফিউজ হয়ে যায়। তো আমি তোমাদেরকে কনফিউজ না হও তার জন্য আমি নোটটা বানিয়ে নাও, লিখবে। বলবে বাংলার প্রথম গভর্নর কি? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংল বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তো বলবো রবার্ট ক্লাইভ। কে ছিল? রবার্ট রোবার্ট ক্লাইভ। কে ছিল বাংলার প্রথম গভর্নর? রবার্ট ক্লাইভ। আচ্ছা, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? জেনারেল। দেখো কোশ্চিনের, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ওয়া ওয়ারেন ওয়ারেন হেস্টিং হেস্টিং ওয়ারেন হেস্টিংস মনে রাখবে, হ্যাঁ? বলবে ভারতের ভারতের প্রথম গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল গভর্নর জেনারেল জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। কি নাম? লর্ড উইলিয়াম বেন্টিং। তোমরা লিখে নেবে লর্ড উইলিয়াম বেন্টিং, হ্যাঁ? এই নামটা লিখে নেবে। আচ্ছা, ভারতের শেষ শেষ গভর্নর জেনারেল, তো বলবো লর্ড লর্ড ক্যানিং। ঠিক আছে? আচ্ছা, ভারতের প্রথম 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 ভাইসরয় ভাইসরয় কে ছিলেন বলে? তো লর্ড ক্যানিংই ছিলেন। ঠিক আছে? এবার যেটা প্রশ্ন করছে, ভারতের শেষ ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। কি বললাম? ভারতের শেষ মানে লাস্ট ভাইসরয়ের নামও কিন্তু, ভারতের শেষ ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। আর বলবে স্বাধীন ভারতের ভারতীয় যদি লাগিয়ে দিত জায়গায়, ভারতীয় যদি বলতো, তো বলতে হতো চক্রবর্তী রাজাগোপালাচারী। এই যে এই কটা পয়েন্ট লিখলাম আমি, তোমরা নোট ডাউন করে নাও। বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ঠিক আছে? ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের ভারতীয় প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী। দেখো, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, আর আসলে কনফিউজ করবে কিন্তু। আর এই যে লিখে নিলে আর তোমাদের কোনোদিন কনফিউজ হবে না। ঠিক আছে? বারবার এক দুবার দেখবে। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নেব। কিলোওয়াট কিসের একক? কিলোওয়াট কিসের একক? ক্ষমতা, ফোর্স, শক্তি না ভরবেগ? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিলোওয়াট, ক্ষমতা। ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, ওয়ার্ক
আর এনার্জির কার্য এবং শক্তির একক কি? তো বলবো জুল। কি বলবো? জুল। আমরা জানি দ্রব্যমান মাপক যন্ত্রের নাম কি? কিলোগ্রাম, ঠিক আছে? কিলোগ্রাম। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাপমাত্রা কেলভিনে দ্বারা মাপা হয়। অনেক জিনিস আছে ইউনিট এন্ড মেজারমেন্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। ইউনিট আর মেজারমেন্ট থেকে আসবে, হ্যাঁ? এগুলো তোমরা নোট করে পড়ে নেবে। এদের কোশ্চেন পাবেই, 100% পাবে। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন কি বলেছে? মহাকাশ বা স্পেস কোন মহাকাশচারী অ্যাস্ট্রোনট আকাশের রং কিরকম দেখবে? তো বলবো আকাশটা এরকম লাল, নীল, বেগুনি না ব্ল্যাক? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কালো। কি হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কালো। ক্লিয়ার? আজকের লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নেব। মরীচিকা একটি উদাহরণ হলো আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না আলোর বিক্ষেপণ? বলো। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মানে আমরা মিরাজ যে দেখি মরুভূমিতে, উম, মরীচিকা যে পড়ে রাস্তার মধ্যে জল দেখা যায় যে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আলোর অভ্যন্তরীণ। অপটিক্যাল ফাইবার যে আছে এটাও কিন্তু আলোর অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে? তো এগুলো আলো থেকে আমি একদিন লাইট থেকে মানে আলো থেকে আমি একদিন ভালো করে ডিটেলসে ক্লাসেও বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। আজকের এই এই ছিল আমাদের ক্লাস। আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ। আবার দেখা হবে।